অর্থনীতির দিক দিয়ে চীন বর্তমান পৃথিবীর দ্বিতীয় সমৃদ্ধশালী দেশ, কিন্তু মাত্র 40 বছর আগেও তারা ছিল পৃথিবীর গরিব দেশগুলোর তালিকায়। 60-এর দশকে চীন আফ্রিকান অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু এই 40 বছরে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। 1978 সালে চীনের জিডিপি ছিল $150 বিলিয়ন, সেখানে তা এখন দাঁড়িয়েছে 16.64 ট্রিলিয়নে। 1979 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতি 8 বছরে গড়ে চীন তার অর্থনীতির আকার দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 1980 সাল থেকে 2012 সালের মধ্যে দেশটির 80 কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। তো আজকে আমরা আলোচনা করব চীন কিভাবে এত স্বল্প সময়ে তার অর্থনীতিকে এতটা শক্তিশালী করে গড়ে তুলল। এজন্য অবশ্য আমাদের যেতে হবে অনেকটা পেছনে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। China was emerging from its cultural revolution as one of the world's poorest nations. 1978, Deng Xiaoping had an idea, one that would turn communist China on its head. Since then, China has made extraordinary strides in various fields. So how did one of the world's poorest countries become a global superpower in just 4 decades? চীনের গৃহযুদ্ধ চলে 1927 থেকে 1949 সাল পর্যন্ত। চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যকারী যুদ্ধে শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টি জয়লাভ করে এবং গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখনকার কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন মাও সেতুং। তিনি ক্ষমতায় ছিলেন 1949 থেকে 1976 সাল পর্যন্ত। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। তার আমলে চীনে দেখা দিয়েছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। 1959 থেকে 1961 সাল পর্যন্ত চলা এই দুর্ভিক্ষে শুধুমাত্র সরকার হিসেবে মারা যায় 15 মিলিয়ন মানুষ, আর বেসরকারি হিসেবে মারা যায় 15 থেকে 40 মিলিয়ন মানুষ। আর এত মানুষ মারা যাওয়ার জন্য দায়ী করা হয় মাও সেতুংয়ের ভুল ও ত্রুটিপূর্ণ অর্থনৈতিক নীতিমালাকে। তার আমলে চীনের সাথে বৈদেশিক বাণিজ্যের তেমন কোনো সম্পর্ক ছিল না অন্যান্য দেশগুলোর। কৃষিতেও বেশ পিছিয়ে ছিল চীন। সেই সময় চীন সরকার কৃষকের উৎপাদিত পণ্য যা ইচ্ছা মূল্যে কিনে নিত, ফলে কৃষক শোষণের শিকার হয় এবং অর্থনীতি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। 1978 সালে চীনের ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। বর্তমানে চীনের যে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখতে পাই সেটি শুরু হয় মূলত দেং জিয়াওপিংয়ের হাত ধরেই। তিনি চীনের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন, যার ধারাবাহিকতায় বর্তমানে 78 কোটির বেশি দক্ষ জনশক্তি রয়েছে চীনে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। জিওপিং প্রথমেই কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনেন। তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দমতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। ফলশ্রুতিতে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হতে শুরু করে। এর সাথে সাথে জিওপিং নজর দেন দেশের ক্ষুদ্র কুটির শিল্পের দিকেও। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকানাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্পক্ষেত্রেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। দেং জিওপিং পরিবর্তন আনেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও। 1978 সালের আগে চীনে পিপলস ব্যাংক অফ চায়না নামে একটি মাত্র ব্যাংক ছিল, যেটি একই সাথে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যবসায়ী ব্যাংক হিসেবে কাজ করত। 1978 সালের পর ব্যাংকটি একটি আধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করে এবং গঠিত হয় ব্যবসায়িক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট এবং বীমা সংস্থা। ফলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হয়। দেং জিওপিং বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন। তখনকার চীনের শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়। চীনকে বিনিয়োগ বান্ধব করার জন্য চীন সরকার বিভিন্ন জোন তৈরি করে। তৈরি হয় অর্থনৈতিক জোন, টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন, উপকূলীয় অর্থনৈতিক জোন প্রভৃতি। ফলে চীনের প্রতি বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হয় এবং চীন পণ্য উৎপাদন ও রপ্তানিতে পায় এক অভাবনীয় সাফল্য। 80-এর দশকে চীনে শিল্পায়ন ও নগরায়ন ব্যাপকভাবে শুরু হয়। 1960 থেকে 1978 সাল পর্যন্ত দেশটির 16.2% থেকে 18.6% মানুষ শহরে বাস করত। 2000 সালে এটি বেড়ে দাঁড়ায় 35.9% এবং 2011 সালে হয় 50.5%। দ্রুত শিল্পায়নের ফলে মানুষ শহরমুখী হয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি পায়। চীনের দ্রুত উন্নয়নের আরেকটি কারণ হলো এর গ্রোস ডোমেস্টিক সেভিংসের উচ্চমান। এটি মোট জিডিপি ও মোট খরচ বা ব্যয়ের মধ্যকার পার্থক্য। অর্থাৎ মোট জিডিপি যদি হয় 100 টাকা আর মোট খরচ যদি হয় 60 টাকা, তাহলে গ্রস ডোমেস্টিক সেভিংস হবে 40 টাকা। এর মান যত উচ্চ হবে মানুষের বিনিয়োগের ক্ষমতা তত বাড়বে। আশ্চর্যজনক হলেও সত্য যে চীনের গ্রস ডোমেস্টিক সেভিংসের মান অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এছাড়াও চীনের সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক হওয়ার ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম, তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা সম্ভব হয়। এছাড়াও চীনে কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হয়।
অর্থাৎ কৃষি বাজার উন্মুক্তকরণ, কুটির শিল্পে উন্নতি, ব্যক্তি বিনিয়োগের স্বাধীনতা, বৈদেশিক বিনিয়োগ, আধুনিক ব্যাংক ব্যবস্থা, দ্রুত শিল্পায়ন ও নগরায়ন, অর্থনৈতিক জোন তৈরি, দক্ষ জনশক্তি, গ্রস ডোমেস্টিক সেভিংসের উচ্চমান, এসব কারণেই মূলত চীন গত 40 বছরে অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য লাভে সক্ষম হয়েছে। চীনের বৃহৎ শিল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, অপরিশোধিত তেল উৎপাদন, সিমেন্ট, আয়রন, স্টিল, কয়লা শিল্প, অটোমোবাইল শিল্প প্রভৃতি। এর মধ্যে উল্লেখ্য যে চীন পুরো পৃথিবীর প্রায় 60% সিমেন্ট একাই তৈরি করে। এছাড়াও চীন পৃথিবীর 1 নম্বর রপ্তানিকারক দেশ। তবে ভবিষ্যৎ পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তি কী হতে যাচ্ছে সেটা তো সময়ে বলে দিবে। তো আপনার কি মনে হয় ভবিষ্যতে পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তি দেশ কে হতে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি কেমন লেগেছে তাও জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।